গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব 12। দুপুরে শফিক আমাকে ছাড়ল না, তার সঙ্গে দুপুরের খাবার খেতে হলো। রান্না করেছেন শফিকের মা। শফিক তাকে গ্রাম থেকে নিয়ে এসেছে। ভদ্রমহিলা নির্বাক প্রকৃতির, ছেলের সঙ্গেও কথা বলেন না, ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখেন। শফিক বলল, মার ধারণা তিনি কুকুরের কথা বুঝতে পারেন। তার সঙ্গে একটা কুকুর ছিল, নাম কপালপোড়া। মা ওই কুকুরের সঙ্গে কথা বলতেন, এখন আমার কুকুরের সঙ্গে কথা বলেন। আপনার কুকুর আছে নাকি? হ্যাঁ, আছে, নাম দিয়েছি কালাপাহাড়। শফিকের আদর্শলিপি প্রেসে ওই দিন দুপুরের খাবারের কথা আমার বাকি জীবন মনে থাকবে, কারণ ওই দিন শফিকের মায়ের রান্না করা অদ্ভুত এক খাবার খেয়েছিলাম। আমের মুকুল দিয়ে মলা মাছ। অনেকে এই খাবার তৈরি করে দিতে বলেছি, কেউ রেসিপি জানে না বলে তৈরি করে দেয়নি। শফিকের মাও দ্বিতীয়বার এই খাবার রান্না করেননি। তিনি আসলে সিজোফ্রেনিয়ার রোগী ছিলেন। মাঝে মাঝে তার রোগের প্রকোপ বেড়ে যেত। তখন তিনি দরজা জানালা বন্ধ করে বসে থাকতেন। সারাক্ষণ অদৃশ্য এক কুকুরের সঙ্গে কথা বলতেন। শফিক তাকে ডাকলে কুকুরের মতোই শব্দ করতেন। এ মহিলার হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক চিকিৎসক, আমি তার নাম ভুলে গেছি। এই চিকিৎসক শহীদ জননী জাহানারা ইমামের ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা করে তার মৃত্যু ত্বরান্বিত করেছিলেন। শফিকের কারণে আরও দুজনের সঙ্গে আমার পরিচয় হলো। একজন তার পোষা কুকুর কালাপাহাড়, তার গা ভর্তি ভেড়ার লোমের মতো বড় বড় ঘন ঘন কালো লোম, প্রকাণ্ড শরীর, পুঁতি পুঁতি লাল চোখ। কালাপাহাড় আমাকে দেখেই চাপা ক্রুদ্ধ গর্জন শুরু করল। শফিক বলল, চুপ কালাপাহাড়, চুপ। উনি আমার বন্ধু মানুষ, তাকে দেখে এরকম শব্দ করা যাবে না, উনি ভয় পেয়ে যেতে পারেন। তুমি যাও, তার পায়ের কাছে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকো। আমাকে অবাক করে দিয়ে কুকুর আমার দুই পায়ের কাছে এসে মাথা নিচু করে বসল। আমি অবাক হয়ে বললাম, আপনার এই কুকুর কি মানুষের ভাষা বুঝতে পারে? শফিক বলল, সবার কথা বুঝতে পারে না, তবে আমারটা মনে হয় পারে। আমি বললাম, অবিশ্বাস্য ব্যাপার। শফিক বলল, আমাদের ঘিরে আছে অবিশ্বাস্য সব ব্যাপার, আমরা তা বুঝতে পারি না। এই প্রসঙ্গে এডগার অ্যালান পোর একটি উক্তি আছে, উক্তিটি শুনেছেন? আমি বললাম, না। বলুন শুনি। শফিক বলল, বলবো না, আপনি এলেন পোর রচনা পাঠ করে জেনে নেবেন। আপনি লেখক মানুষ, আপনার প্রচুর পড়াশোনা করা প্রয়োজন। শফিকের কারণে দ্বিতীয় যার সঙ্গে পরিচয় হলো, সে এক মানবী, নাম অবন্তী। আমি এমন রূপবতী মেয়ে আগে কখনো দেখিনি, ভবিষ্যতে দেখব এমন মনে হয় না। দুধে আলতা গায়ের রং বইপত্রেই শুধু পড়েছি, এই প্রথম চোখে দেখলাম। বলা হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ নিয়ে দুজন এসেছিলেন। একজন হলেন ইংরেজ কবি শেলি, দ্বিতীয়জন হলেন বুদ্ধদেব পুত্র কুণাল। আমি নিশ্চিত অবন্তীর চোখ এই দুইজনের চোখের চেয়েও শতগুণ সুন্দর। মেয়েটার একটা দোষ লক্ষ্য করলাম, সে কিছুক্ষণ পরপর ঠোঁট গোল করে ভ্রু কুচকে বসে থাকে। তখন তাকে যথেষ্টই কুৎসিত দেখায়, মনে হয় বিদেশি এক কুকুর বসে আছে। তার এই বাজে অভ্যাস কেউ শুধরানোর চেষ্টা কেন কেউ করেনি কে জানে। শফিক বলল, আমার এই লেখক বন্ধুকে তোমার কাছে নিয়ে এসেছি। অবন্তী বলল, আমি কোনো লেখককে এত কাছে থেকে দেখিনি। আচ্ছা, আপনি কি হাত দেখতে পারেন? আমি বললাম, না। অবন্তী বলল, আপনি চমৎকার একটা সুযোগ মিস করলেন। আপনি যদি হ্যাঁ বলতেন তাহলে অনেকক্ষণ আমার হাত কচলাবার সুযোগ পেতেন। আমি হেসে ফেললাম। অবন্তী বলল, আপনার সঙ্গে আজ গল্প করতে পারবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ। শফিক বলল, তোমার কি হয়েছে? অবন্তী অবলেলায় বলল,
মাসের কয়েকটা দিন মেয়েদের শরীর খারাপ থাকে, আমার সেই শরীর খারাপ। এখন বুঝেছেন, আমি ছোটোখাটো একটা ধাক্কার মতো খেলাম। কোনো মেয়ের কাছ থেকে নিজের শরীর খারাপ বিষয়ে এ ধরনের কথা শুনবো তা আমার কল্পনার বাইরে ছিল। অবন্তীর সঙ্গে দেখা হওয়ার 21 বছর পর আমি একটা উপন্যাস লিখি। উপন্যাসের নাম লীলাবতী। লীলাবতীর রূপ বর্ণনায় আমি অবন্তীকে চোখের সামনে রেখেছিলাম। তারিখ নভেম্বর 24, 1975। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে আছি, আনোয়ারের জন্য অপেক্ষা করছি। আজ আনোয়ার আমাকে কর্নেল তাহেরের কাছে নিয়ে যাবে। কর্নেল তাহের যে তখন পলাতক, এসএম হলে পদার্থবিদ্যার একজন লেকচারারের ঘরে লুকিয়ে আছেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। দিনটা ছিল মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে। আনোয়ার আসতে দেরি করছে। আমি তৃতীয় কাপ চায় চুমুক দিচ্ছি, তখন ক্লাবের বেয়ারা এসে বলল, অধ্যাপক রাজ্জাক সাহেব আমাকে ডাকছেন। হ্যারল্ড লাস্কির ছাত্র অধ্যাপক রাজ্জাক, পরে অবশ্য জাতীয় অধ্যাপক হন, তখন কিংবদন্তি মানুষ। তিনি আমাকে চেনেন এবং আমাকে ডাকছেন শুনে খুবই অবাক হলাম। রাজ্জাক স্যারের সামনে দাঁড়াতেই বললেন, আসেন দাবা খেলি। রাজ্জাক স্যার বিখ্যাত দাবা খেলোয়াড়, তার সঙ্গে কি খেলবো? তারপরও খেলতে বসলাম। খেলা কিছু দূর অগ্রসর হতেই আনোয়ার এসে উপস্থিত। আমি বললাম, আজ তো আর যেতে পারবো না, স্যারের সঙ্গে খেলতে বসছি। আনোয়ার হতাশ মুখে বলল, বুঝতে পারছি। দাবা খেলা সেদিন আমাকে মহাবিপদ থেকে উদ্ধার করল। আমি কর্নেল তাহেরের সঙ্গে পুলিশের হাতে পড়লাম না। জিয়াউর রহমানের নির্দেশে ওই দিনই 10,000 জাসদ কর্মীর সঙ্গে কর্নেল তাহের গ্রেফতার হলেন। 10,000 জাসদ কর্মীর সঙ্গে আদর্শলিপি প্রেসের শফিকও গ্রেফতার হয়। তার অপরাধ, আদর্শলিপি প্রেস থেকে জাসদের প্রোপাগান্ডা ছাপা হয়। কর্নেল তাহেরকে মুক্ত করার জন্য দুদিন পর 26শে নভেম্বর জাসদ এক সাহসী পরিকল্পনা করে। পরিকল্পনার মূল বিষয় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সমর সেনকে অপহরণ এবং পরে তার মুক্তির বিনিময়ে কর্নেল তাহেরের মুক্তি। পরিকল্পনা ব্যর্থ হয়। অভিযানের 6 নায়কের মধ্যে 4 জনই সমর সেনের নিরাপত্তা কর্মীর হাতে নিহত হন। 4 জনের একজন হলেন কর্নেল তাহেরের ছোট ভাই, নাম সাখওয়াত হোসেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্য তাকে বীর প্রতীক সম্মানে 2 বার সম্মানিত করা হয়েছিল। মিথ্যা এক অভিযোগ আনা হলো কর্নেল তাহেরের বিরুদ্ধে। তিনি নাকি 1975 সনের 7 নভেম্বর এক বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চালান। হায়রে রাজনীতি! মহাবীর কর্নেল তাহেরের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, তারপরও সামান্য দিচ্ছি। 14 ডিসেম্বর 1938 সনে জন্ম। বাবা মহিউদ্দিন আহমেদ, মা আশরাফুন্নেসা। সিলেটের এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ। চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমএ প্রথম পর্ব সমাপ্ত। সেনাবাহিনীতে যোগদান। পাকিস্তানের বেলুচ রেজিমেন্টে কমিশন লাভ। 1965 সনে কাশ্মীর রণাঙ্গনে যুদ্ধে কৃতিত্বের পুরস্কার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রানে পড়ার সুযোগ পান। সেখানকার স্পেশাল অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। তার সনদে লেখা ছিল, এই যোদ্ধা পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর সঙ্গে যে কোনো অবস্থায় কাজ করতে সক্ষম। তিনি পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান বীর উত্তম পান। 14 নভেম্বর ঠিক তার জন্মদিনেই কমলাপুর অভিযানে গোলার আঘাতে বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই ধরে নেয় তিনি মারা যাচ্ছেন। অবন্তীকে লেখা হাফেজ জাহাঙ্গীরের চিঠি। পত্নী মায়মুনা। আসসালামু আলাইকুম।
পর সমাচার এই যে আমি বাতেনি পদ্ধতিতে সংবাদ পেয়েছি যে তোমার দাদাজান ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়েছেন, বিধায় উনি সম্মানিত স্থানে অবস্থান করছেন। আমার এই জাতীয় কথাবার্তায় তোমার বিশ্বাস নাই তা আমি জানি। তোমার বিশ্বাস আনার চেষ্টাও আমি করব না। তবে একটি বিষয় তোমাকে জানতে চাই। আমি নবী করিম দাউদ আলাইসাল্লামের একটি সুন্নত সারা জীবন পালন করেছি, তা হলো মিথ্যা না বলা। আমার একার চেষ্টায় তা সম্ভব হয় নাই, আল্লাহ পাকের অসীম করুণায় সম্ভব হয়েছে। কাতল মাছে বিষ মিশানোর বিষয়ে তুমি আমাকে কঠিন অভিযোগে অভিযুক্ত করেছিলে। তোমার অভিযোগ ছিল বিষ মিশানোর বিষয়টা মিথ্যা। আমি দরবার শরীফের ভাব উজ্জ্বল করার জন্য মিথ্যাচার করেছি। মাইমুনা, তোমার অভিযোগ শুনে আমি মনে কষ্ট পেয়েছিলাম, কিন্তু তর্কে যায় নাই। আমি তর্ক বিতর্ক পছন্দ করি না। আল্লাহ পাক আমাকে অভিযোগ থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। ভৈরবের যে বাবুর্চি এই কাজ করেছিল, সে অপরাধ স্বীকার করে তওবা করার জন্য আমার কাছে এসেছিল। আমি দরবার শরীফের বাবুর্চি হিসেবে তাকে নিয়োগ দিয়েছি। কোনো একদিন তার সঙ্গে তোমার নিশ্চয়ই দেখা হবে, তুমি ঘটনা বিস্তারিত জানবে। মাইমুনা, তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখে মন অস্থির হয়েছিল। স্বপ্নের তাবির বের করার পর অস্থিরতা কমেছে। আগে স্বপ্নটা বলি, তারপর তাবির বলবো। শুক্লপক্ষের রাতে ফজরের আজানের আগে আগে স্বপ্নটা দেখি। স্বপ্নে তুমি হুজুরাখানায় মুসল্লিদের উদ্দেশ্যে কি যেন বলছো। মুসল্লিরা আগ্রহ নিয়ে তোমার কথা শুনছেন। মুসল্লিদের মধ্যে আমিও আছি। আমি অবাক হয়ে দেখছি তুমি সম্পূর্ণ নগ্নগাত্র, শরীরে একটা সুতাও নেই। এ ধরনের স্বপ্ন দেখলে অস্থির হওয়াটা স্বাভাবিক। আমি অল্প সময়ে স্বপ্নের তাবির বের করে মনে প্রভূত শান্তি পেয়েছি। স্বপ্নের তাবির হলো পোশাক মানুষের আবরণ। পোশাক মানুষকে ঢেকে রাখে, পোশাক হলো পর্দা। তুমি সবার সামনে উপস্থিত হয়েছ পর্দা ছাড়া, অর্থাৎ কোনোরকম ভনিতা ছাড়া নিজেকে প্রকাশ করেছ। আলহামদুলিল্লাহ। বাতিনি জগতের সংবাদ আদান প্রদান হয় প্রতীকের মাধ্যমে। এসব প্রতীকের ব্যাখ্যা জটিল হয়ে থাকে। আমার জানা মতে একমাত্র বড় পীর সাহেবই প্রতীকের নির্ভুল ব্যাখ্যা করতে পারতেন। মাইমুনা, বাতিনি জগতের নানান বিষয় নিয়ে তোমার সঙ্গে আলাপ করার আমার শখ ছিল। যেমন মানুষের বেলায়েতি ক্ষমতা, যা আমার পিতার ছিল, আমার নাই। তোমাকে আমার সঙ্গে জোর করে বিবাহ দিবার কারণে তুমি ওনার প্রতি নারাজ। মুখে তুমি কোনোদিন কিছু না বললেও আমি তা বুঝতে পারি। মাইমুনা, আমার পিতার উপর থেকে তুমি নারাজি ভাব দূর করো। ওনার মতো জ্ঞানী মানুষ আমি দেখি নাই। উনি হাদিস, তফসির, ফেকা, মন্তেক, হেকমত, বালাগত, উসুল, আকায়েদ এবং ফরায়েজ জ্ঞানে জ্ঞানী ছিলেন। উনি চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পেতেন। তোমার ভবিষ্যৎ উনি নিশ্চয় দেখেছিলেন। দরবার শরীফে জিনের আগমন এবং জিন কর্তৃক দোয়া পাঠের কার্যক্রম উনি শুরু করেছিলেন। আমি জানি এই বিষয়ে অনেকের মতো তোমার মনেও সন্দেহ আছে। এই বিষয়ে আমার পিতার কি বক্তব্য তা তোমাকে জানাতে ইচ্ছা করি। ওনাকে জিন বিষয়ে কোনো প্রশ্ন করা হলে উনি মহাকবি খসরুর একটি শায়ের পাঠ করতেন। শায়েরটি হল, লোকে বলে খসরু ভূতের পূজা করে, সত্যি আমি তাই করি। এ আমার ব্যক্তিগত ব্যাপার। প্রিয় মাইমুনা, আমার ধারণা আমার পিতারও কিছু ব্যক্তিগত ব্যাপার ছিল, যেমন হুজুরাখানায় জিনের আগমন, জিন কর্তৃক মিলাদ পাঠ, জিনের আগমন এবং মিলাদ পাঠ যে ভুয়া তা আমি অল্প বয়সেই ধরতে পারি। আকিনুন্নেসা নামের এক খর্বাকৃতিক কুদর্শন তরুণী মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী পাঞ্জাবি পরিধান করে জিন সেজে লাফালাফি করত। শুনে লাফ দেওয়ার তার অস্বাভাবিক ক্ষমতা ছিল। দূর থেকে দেখলে মনে হতো সে শূন্যে ভাসছে। পিতার মৃত্যুর পর আমি জিন আনা খেলা বন্ধ করেছি। তবে মাইমুনা, জিন অস্বীকার করবে না। পবিত্র কোরআন শরীফে অনেকবার জিনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআন শরীফে জিন নামে একটা সূরাও আছে। আমি আমার জীবনে 2 বার জিনের সাক্ষাৎ পেয়েছি। জাত হিসাবে এরা উগ্র এবং খানিকটা নির্বোধ। তোমার সঙ্গে যদি কখনো দেখা হয় তাহলে এই বিষয়ে বলবো ইনশাল্লাহ।
তোমাকে অতি দীর্ঘ পত্র লিখলাম, কারণ আমার মন দুর্বল। মন দুর্বল অবস্থায় মানুষ বাচাল হয়, চিঠিপত্রেও বাচালতা প্রকাশ পায়। আমার দুর্বল মনের কারণ হলো আমি অসুস্থ, প্রচণ্ড কাশি হয়। কাশির সঙ্গে মাঝে মাঝে রক্ত যায়, আমার ধারণা যক্ষ্মা। আমি কোনো চিকিৎসা নিচ্ছি না, আল্লাহ পাকের কাছে নিজেকে সোপর্দ করেছি। আল্লাহ শাফি, আল্লাহ কাফি। এটি হাফেজ জাহাঙ্গীর। দীর্ঘ চিঠির অতি সংক্ষিপ্ত জবাব অবন্তী পাঠালো। তার চিঠি: হাফেজ সাহেব, আমার বাবা ঘোর নাস্তিক। তিনি কোনো কিছুই বিশ্বাস করেন না, তবে মানুষের ক্ষমতায় বিশ্বাস করেন। চিকিৎসা বিজ্ঞান মানুষের বিশাল অর্জন। আপনি চিকিৎসা নেবেন, আপনার প্রতি আমার এই অনুরোধ। আরেকটা কথা, মাইমুনার সম্বোধনে কখনোই চিঠি লিখবেন না। আমি মাইমুনা না, আমি অবন্তী। এটি অবন্তী। হাফেজ জাহাঙ্গীরের চিঠি পোস্ট করার 1 ঘন্টার মধ্যে অবন্তী তার ঘোর নাস্তিক বাবার এক আস্তিক পত্র পেল। তার চিঠিটি এই: মা অবন্তী, কুটকুট ভুটভুট মুটমুট। তোমার মায়ের সেবা যত্ন এবং মুখের কঠিন বাক্য বানে আমার শরীর অনেকখানি সেরেছে। ডাক্তার বলেছে লিভার ফাংশন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। ডাক্তার অবাক, আমি অবাক। আমি ভেবেছিলাম শেষটাই লিভার সিরোসিস হবে, তারপর মহান মৃত্যু। বন্ধু খালেদ মোশাররফ গিয়েছে যেই পথে, আমিও যাব সেই পথে। তার মৃত্যু হয়েছে গুলি খেয়ে, আমার মৃত্যু হবে সিরোসিস খেয়ে। কয়েকদিন আগে শুনলাম কর্নেল তাহেরও বন্দী। ব্যাপার কি? কর্নেল তাহেরের পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। এই পরিবারের প্রতিটি সদস্যকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে আমার মনে করাই কিছু যায় আসে না। দেশের আমজনতা কি ভাবছে তাতেও কিছু আসে যায় না, শুধু যায় রাষ্ট্রচালকেরা কি ভাবছেন। তবে তাদের ভাবনা রাজনৈতিক ভাবনা, এই ভাবনার সঙ্গে আমরা কেউ যুক্ত না। যাক, রাজনীতি, অন্য বিষয় নিয়ে কথা বলি। গত বুধবার সকালে তোমার মা প্লেটে করে আমাকে 7 রকমের ফল কেটে দিল। সে নিউট্রিশনের কোনো এক ম্যাগাজিনে পড়েছে যে প্রতিদিন 7 রকমের ফল খায় তাকে কোনো রোগ ব্যাধি স্পর্শ করে না। যে 7 রকমের ফল আমাকে দেওয়া হলো তার তালিকা: 1টা আপেল, 5টা লাল আঙ্গুর, 1টা কমলা, 1টা কিউই, 1টি পিচ, 1 ফালি আনারস, 1 ফালি গুয়ানাবানা, গুয়েতামালার ফল। ফলগুলির দিকে তাকিয়ে তোমার নাস্তিক বাবার মাথায় আস্তিক এক চিন্তা এসেছে। এই চিন্তাটা তোমার সঙ্গে শেয়ার করি। এই সুমিষ্ট ফলগুলি ফলদায়িনী গাছের বংশবিস্তার ছাড়া কোনো কাজে আসছে না। ফলগুলির লক্ষ্য মানুষ এবং পাখি। পশুরা ফল পছন্দ করে না। গাছেরা কি জানে এই ফল সে কেন দিচ্ছে? অবশ্যই জানে না। তাহলে অন্য কেউ জানে, যার ইশারায় ঘটনা ঘটছে। পৃথিবীতে পাখি ও মানুষের আসার আগেই ফলদায়িনী বৃক্ষরাজি এসেছে। অর্থাৎ কেউ একজন পাখি ও মানুষের আহারের ব্যবস্থা করে রেখেছেন। মা শোনো, এখন আমার মাথায় বই লেখার এক চিন্তা এসেছে। বইয়ের নাম অ্যানাটিস্ট গড। বইয়ের প্রথম লাইন লিখে ফেলেছি। যে কোনো গ্রন্থের প্রথম লাইন লেখাটাই সবচেয়ে দুরূহ কর্ম। প্রথম লাইনটি হল, এভরি ক্রিয়েশন স্টার্টেড ফ্রম জিরো, ইজ ইট সো? এটি তোমার বাবা, নাস্তিক নাম্বার 1, আস্তিক নাম্বার 1। হাফেজ জাহাঙ্গীর অবন্তীর চিঠির নির্দেশের কারণেই ময়মনসিংহে ডাক্তার দেখাতে গেলেন। অল্প বয়সী ডাক্তার নানান পরীক্ষা নিরীক্ষা করে বললেন, মাওলানা সাহেব, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। হাফেজ জাহাঙ্গীর বললেন, আমার কি টিবি হয়েছে? ডাক্তার বললেন, টিবি হওয়া কোনো দুঃসংবাদ না। টিবির চিকিৎসা আছে। আমার ধারণা আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। হাফেজ জাহাঙ্গীর বললেন, ক্যান্সারের কি চিকিৎসা নাই? ডাক্তার বললেন, আছে। সেই চিকিৎসা ফুসফুস ক্যান্সারে প্রায়শই কাজ করে না। আপনি ঢাকায় যান, ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়ে যান। হাফেজ জাহাঙ্গীর ঢাকায় গেলেন না, হুজুরাখানায় ফিরে এলেন। তাকে খুব বিচলিত বলে মনে হলো না। হুজুরাখানার কাজকর্ম আগের মতোই চলতে লাগল। প্রতি ওয়াক্ত নামাজ শেষে বিশেষ এক দোয়ায় তিনি বলতে লাগলেন, হে আল্লাহ পাক, তুমি আমার জন্য যা নির্ধারণ করে রেখেছ তাই আমার জন্য যথেষ্ট।
এই সময় হাফেজ জাহাঙ্গীরকে নিয়ে কিছু গল্প গায়ে ছড়িয়ে পড়তে লাগল। একটি গল্প উল্লেখ করা যেতে পারে। কার্তিক নামের মধ্যবয়স্ক মানুষ, পেশায় স্বর্ণকার। সে ঢাকায় যায় স্বর্ণ কিনতে, তার সঙ্গে 18,000 টাকা। সে পরে ছিনতাইকারীদের হাতে, তার সর্বস্ব খোয়া যায়। ছিনতাইকারীরা তার তলপেটে ছোড়া মেরে তাকে রাস্তার পাশে নর্দমায় ফেলে যায়। কার্তিক তলপেটে হাত রেখে বলতে থাকে, বাবা হাফেজ জাহাঙ্গীর, আমাকে বাঁচান। এই সময় সে দেখে হাফেজ জাহাঙ্গীর তার পাশে দাঁড়ানো। হাফেজ জাহাঙ্গীর বললেন, চোখ বন্ধ করে আমার হাত ধরেন। কার্তিক তাই করল। একসময় হাফেজ জাহাঙ্গীর বললেন, চোখ মেলুন। কার্তিক চোখ মেলে দেখে সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির বারান্দায় শোয়া। কিছুক্ষণের মধ্যেই তার চিকিৎসা শুরু হয়। 11 দিনের মাথায় সে সুস্থ হয়ে গ্রামে ফিরে এই গল্প জনজনে বলতে শুরু করে। এক বৃহস্পতিবার রাতে হাফেজ জাহাঙ্গীর কার্তিককে ডেকে পাঠালেন। কার্তিক এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। হাফেজ জাহাঙ্গীর বললেন, আপনি যে গল্পটা জনে জনে বলে বেড়াচ্ছেন, গল্পটা কি সত্যি? কার্তিক বলল, যদি সত্য না হয় তাহলে যেন আমার মাথায় বজ্রাঘাত হয়, আমি যেন নির্বংশ হই। হাফেজ জাহাঙ্গীর বললেন, এমন কঠিন শপথে যাবেন না। আপনার গল্প সত্যি না। সত্যি হলে আমি জানতাম। প্রবল ঘোরের মধ্যে আমাকে দেখেছেন। অন্য কেউ আপনাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, আমি না। কার্তিক বলল, আপনি আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। আমার যে হাত আপনি ধরেছিলেন, সে হাতে এখনো আতরের গন্ধ। বাবা, আপনি আমার হাত শুকে দেখেন। হাফেজ জাহাঙ্গীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয়ে নিজেকে নিরাপদ মনে করে। শফিক এবং সিআইডি ইন্সপেক্টর শেখ হাসানুজ্জামান খান। স্থান পুলিশের হেডকোয়ার্টার, রাজারবাগ। তারিখ 27 নভেম্বর। সময় সন্ধ্যা 7টা। শফিকের চোখ বন্ধ করে রাখা হয়েছে। ফাঁসির সময় যে ধরনের কালো টুপি আসামিকে পরানো হয়, সেরকম একটা টুপি শফিককে পরানো। শফিকের কেমন অদ্ভুত লাগছে। সে নানান ধরনের শব্দ শুনতে পাচ্ছে। চোখে কিছু দেখতে পাচ্ছে না বলেই কি এত শব্দ? ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারে নিশ্চয়ই ঘুঘু বাসা বাঁধবে না। আপনার নাম? শফিক। শুধু শফিক? আগে পেছনে কিছু নেই? মোহাম্মদ কিংবা আহমেদ? পিছনে আহমেদ আছে স্যার, শফিক আহমেদ। প্রশ্ন করলে এমনভাবে জবাব দিবেন যেন দ্বিতীয়বার একই প্রশ্ন করতে না হয়। আমার সময় তেমন মূল্যবান না, তারপরেও সময় নষ্ট করবেন না। জি আচ্ছা। টেবিলে আলপিন দেখতে পাচ্ছেন? জি না, পাচ্ছি না, আমার চোখ বন্ধ। চোখের কাপড় সরিয়ে দিচ্ছি, এখন বলুন কয়টা আলপিন? একজন পেছন থেকে শফিকের মাথার টুপি সরিয়ে দিল। শফিকের চোখে ধাঁধা লাগিয়েছে। মনে হচ্ছে ঘরে সার্চ লাইট জ্বলছে। সে চোখ কচলাতে কচলাতে বলল, স্যার 9টা আলপিন। ভালো মতো গুনে বলুন। স্যার 10টা। কোনো প্রশ্নের মিথ্যা উত্তর দিলে একটা আলপিন নখের নিচে 1 ইঞ্চির মতো ঢুকিয়ে দিব। 10টা ভুল উত্তর দিবেন, 10টা আঙ্গুলের 10টা আলপিন নিয়ে হাজতে ফিরে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার। কর্নেল তাহেরকে চেনেন? জি না। নাম শুনেছেন? জি না। কর্নেল তাহেরের কোনো আত্মীয় স্বজনকে চেনেন? জি না। আপনার গ্রামের বাড়ি কোথায়? নেত্রকোনা, কিন্দুয়া থানা। পূর্বধলার নাম শুনেছেন? জি। পূর্বধলার কাজলা গ্রামে কখনো গিয়েছেন? জি না। আপনি 5টা প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন। প্রথম ভুল উত্তর হলো আপনি কর্নেল তাহেরকে চেনেন না বলেছেন। স্যার চিনি, তবে পরিচয় নাই। মুক্তিযুদ্ধে তিনি কোন পা হারিয়েছেন? বাম পা। আপনি তো তাকে ভালো মতোই চেনেন। ভালো মতো না চিনলে বলতে পারতেন না কোন পা। কর্নেল তাহেরের এক ভাই আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে চেনেন? জি না। আনোয়ারের নাম এই প্রথম শুনলাম। উনি 2বার আপনার প্রেসে এসেছিলেন। একবার রাতে আপনার সঙ্গে থেকেও গিয়েছিলেন। আপনি বললেন
আনোয়ারের নামে প্রথম শুনলাম। এখন থেকে আর মিথ্যা বলবো না স্যার, সত্য বলবো। আনোয়ার আমার বন্ধু মানুষ। আমরা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে আবার ভর্তি হতে চাই। আনোয়ার এই ব্যাপারে আমাকে সাহায্য করছে। এখন আমি আপনার ডান হাতের তর্জনীতে একটা আলপিন ঢুকাবো, আবার কিছু প্রশ্ন করব। আমার ধারণা তখন সত্য উত্তর পাব। স্যার, আলপিন ঢুকাতে হবে না, এখন থেকে আমি সত্য কথা বলবো, একটাও মিথ্যা কথা বলবো না। কর্নেল তাহেরের পরিবারের সঙ্গে আমি ভালো মতো পরিচিত। পূর্বধলার কাজলা গ্রামে আমার নানার বাড়ি। কর্নেল তাহেরের পরিবারের কাছে আমার নানাজানের পরিবার নানাভাবে ঋণী। কর্নেল তাহেরের মায়ের নাম আশরাফুন্নেসা, তার এক বোনের নাম। স্টপ স্যার, আমি স্টপ করব না। কর্নেল তাহেরের মাকে আমিও মা ডাকি। কর্নেল তাহেরের এক বোনের নাম শেলি। প্রশ্নোত্তর বন্ধ। আচমকা শফিকের তর্জনীতে আলপিন ফুটানো হয়েছে। শফিক শুরুতে একটা বিকট চিৎকার দিল, তারপর পশুর মতো গঙ্গাতে লাগল। ব্যথা পেয়েছেন? উত্তর নেই, চাপা গঙ্গানি। রাজসাক্ষী হবেন। কর্নেল তাহেরের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে সেখানে সাক্ষী দিবেন। আপনাকে কি বলতে হবে তা শিখিয়ে দেব। এই কাজ আমি কখনোই করব না। বুড়ো আঙ্গুলে আরেকটা আলপিন ঢুকানো হলে আনন্দের সঙ্গে রাজসাক্ষী হবেন। আমি রাজি হব না। আঙ্গুলে ঢোকান। আবার আত্মচিৎকার, আবার গঙ্গানি। রাজসাক্ষী হবেন? না। আরও আলপিন চাইলে ঢোকাতে পারেন, আমি আর যাই হই মীর জাফর হব না। আপনার সাহস দেখে ভালো লাগলো। আমি মোটেও সাহসী মানুষ না, আমি ভীতু। তবে মাঝে মাঝে সময় ভীতুদের সাহসী করে তোলে। সুন্দর কথা বলেছেন। কথাটা আমার না স্যার, পুশকিনের, আলেকজান্ডার পুশকিন। স্যার, আপনি কি পুশকিনের নাম শুনেছেন? পুলিশের চাকরি করলেই মানুষ মূর্খ হয় না। আমি পুশকিনের লেখা ক্যাপ্টেনের মেয়ে বইটা পড়েছি। স্যার, আপনি কি তুর্গেনিভ পড়েছেন? আমরা এখানে সাহিত্য আলোচনার জন্য বসিনি। তুর্গেনিভের একটা উপন্যাসে আমার এখন যে অবস্থা তার নিখুঁত বর্ণনা আছে। সেখানে জারের পুলিশ কমিশনার এক পর্যায়ে সহানুভূতিশীল হয়ে ওঠে। বন্দিকে এক পেয়ালা কফি আর একটা মাখন মাখানো টোস্ট খেতে দেন। আপনি কি টোস্ট এবং কফি খেতে চান? না। চা খান, চা দিতে বলি? জি না স্যার। আপনি যে উপন্যাসের কথা বলছেন সেখানে গরম কফি এবং মাখন লাগানো টোস্ট খাইয়ে বন্দিকে বরফের মধ্যে খালি পায়ে নিয়ে যাওয়া হয়। তাকে জারের পুলিশেরা গুলি করে মারে। স্যার, আপনি অনেক পড়াশোনা জানা মানুষ। আপনি আমাকে যে শারীরিক কষ্ট দিলেন তার জন্য আপনাকে আমি ক্ষমা করে দিলাম। সিআইডি ইন্সপেক্টর শেখ হাসানুজ্জামান খান হো হো করে হেসে উঠলেন। তবে এই মানুষটির একক চেষ্টায় ডিসেম্বরের 4 তারিখ শফিক পুলিশের হাত থেকে মুক্তি পায়। কাকতালীয়ভাবে ডিসেম্বরের 4 তারিখ শফিকের জন্মদিন। মুক্তি পাওয়া শফিক কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড করে, যেমন এক ছোলা কলা কিনে সর্বসাধারণে কলা বিতরণ। কলা বিতরণ শেষে সে তার মাকে দেখার জন্য বাহাদুরাবাদ এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। ট্রেন চালু হওয়া মাত্র মনে পড়ে যে তার মা ঢাকায় আদর্শলিপি প্রেসের দোতলায় থাকেন। ক্লান্ত শফিক ট্রেন থেকে নামার চেষ্টা করে না। সে ট্রেনের জানালায় মাথা রেখে ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে পুলিশ হেডকোয়ার্টারের এক কামরায় সে বসে আছে। তার সামনে একটা খালি কাঠের কালো রঙের চেয়ার। চেয়ারের হাতলে ঘুঘু পাখি বাসা বেঁধেছে। মা ঘুঘু তার 2 বাচ্চাকে নিয়ে বসে আছে। বাচ্চা দুটি কাঁদছে। মা ঘুঘু ইংরেজিতে বলছে, বেবি ডু নট ক্রাই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব 12। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।